জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সাধারণত সবকিছু খুব মেপে মেপে বলা হয়, কিন্তু মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা রীতিমতো অবাক করে দেয়। আজ আমরা এমনই এক ঘটনার কথা বলবো। মাত্র 4 সেকেন্ডের একটা পাল্টা জবাবে একটা দেশকে পুরো বিশ্বের সামনে যেভাবে কোণঠাসা করা হয়েছিল তা সত্যিই বিরল। ভাবুন একবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটা জায়গায় মিটিং চলছে, চারদিকে চরম উত্তেজনা। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি রাষ্ট্রদূতের মুখ থেকে এই কথাটা বেরিয়ে এলো, আর এই কথাটা সরাসরি পাকিস্তানের প্রতিনিধিকে উদ্দেশ্য করে বলা। পুরো হলরুমে যেন একটা পিন পতন নীরবতা নেমে এসেছিল। কিন্তু প্রশ্নটা হলো, জাতিসংঘের মতো এত ফর্মাল একটা জায়গায় পরিস্থিতি কিভাবে এত দ্রুত, মানে মাত্র 4 সেকেন্ডে এই পর্যায়ে চলে গেল? কি এমন ঘটেছিল যে এমন একটা নাটকীয় মুহূর্ত তৈরি হলো? চলুন এই ঘটনার একদম মূলে যাওয়া যাক। আসলে এই সব কিছুর শুরু হয়েছিল কয়েকদিন আগে চালানো একটা সামরিক অভিযানকে ঘিরে, আর এই একটাই ঘটনা পুরো বিতর্কের আগুনটা জ্বালিয়ে দিয়েছিল। ব্যাপারটা একটু চিন্তা করুন। কাতারের রাজধানী দোহা, যে শহরটা কিছুদিন আগেই ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে সারা বিশ্বে নজর কেড়েছে, সেই শহরের ওপর ইসরায়েল 15টা জেট বিমান থেকে 10টা বোমা ফেলল। মানে এমন একটা হাই প্রোফাইল আর ধনী একটা শহরে এই ধরনের হামলা ছিল এক কথায় অবিশ্বাস্য, আর স্বাভাবিকভাবেই এটা নিয়ে সারা বিশ্বে তুমুল আলোড়ন তৈরি হয়। এই হামলার পর ইসরায়েল আন্তর্জাতিকভাবে যে ধরনের সমালোচনার মুখে পড়েছিল, সেটাও ছিল এক কথায় নজিরবিহীন। নিরাপত্তা পরিষদের 15টা সদস্য দেশের সবাই, হ্যাঁ একজনও বাদ যায়নি, সবাই একসাথে ইসরায়েলের এই কাজের তীব্র নিন্দা জানায়। এমনকি ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু দেশগুলো তাদের পাশে দাঁড়ায়নি। আন্তর্জাতিক কূটনীতিতে এমন সর্বসম্মত ঐক্য কিন্তু সচরাচর দেখা যায় না। দেখুন, এই তালিকায় যুক্তরাজ্য, ফ্রান্সের মতো দেশও ছিল, যা ইসরায়েলের জন্য ছিল একটা বিরাট ধাক্কা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সেই সময়ে অস্থায়ী সদস্য হিসাবে পাকিস্তান নিজেও কিন্তু এই কাউন্সিলের অংশ ছিল, আর এটাই পুরো পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছিল। তো চারদিক থেকে যখন এমন সমালোচনা আসছিল, তখন ইসরায়েল নিজেদের বাঁচানোর জন্য ইতিহাসের পাতা থেকে খুব পরিচিত একটা উদাহরণ টেনে আনে। ইসরায়েলের যুক্তিটা ছিল খুবই সোজাসাপটা। তারা বলল, দেখুন, যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনকে মেরেছিল, তখন তো আপনারা সবাই সেটাকে সমর্থন দিয়েছিলেন। আমরাও তো ঠিক একই কাজ করেছি, দোহায় হামাস নেতাদের উপর হামলা করে। তাহলে যুক্তরাষ্ট্রের কাজটা যদি ঠিক হয়, আমাদেরটা ভুল হবে কেন? ইসরায়েলি রাষ্ট্রদূতের যুক্তিটা ছিল কিন্তু বেশ চতুর। তিনি আলোচনার মোড়টাই ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, আসল প্রশ্ন এটা না যে বিদেশে গিয়ে সন্ত্রাসীদের ওপর হামলা করা হলো কেন। আসল প্রশ্ন হলো, একটা দেশ একজন সন্ত্রাসীকে আশ্রয়ই বা দেবে কেন? মানে তিনি পুরো দায়টা কাতারের ওপর এবং পরোক্ষভাবে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেন। আর ঠিক এই পয়েন্টে এসেই যখনই ওসামা বিন লাদেনের নামটা এলো, তখনই ব্যাপারটা অন্যদিকে মন নিল। পাকিস্তানি প্রতিনিধির একটা ছোট পদক্ষেপে পুরো পরিস্থিতিটাকে একদম শেষ সীমানায় নিয়ে যায়। বিন লাদেনের উদাহরণটা শোনার সাথে সাথেই পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত ইফতেখার আহমেদ আর চুপ থাকতে পারেননি। তিনি উঠে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেন এবং ইসরায়েলি রাষ্ট্রদূতের বক্তব্য থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তার এই কাজে সভার স্বাভাবিক পরিবেশটা হঠাৎ করেই থমকে যায়। কিন্তু তার এই চেষ্টাটা হিতে বিপরীত হল, মানে বুমেরাং হল আর কি। সভার যিনি চেয়ারপারসন ছিলেন, তিনি উল্টো ইসরায়েলি প্রতিনিধিকে তার বক্তব্য শেষ করার জন্য বললেন। আর পাকিস্তানের এই বাধা দেওয়ার চেষ্টাটাই ইসরায়েলকে তাদের ফাইনাল পাঞ্চটা দেওয়ার সুযোগ করে দিল। পাকিস্তানের এই ব্যর্থ চেষ্টাটা ইসরায়েলি রাষ্ট্রদূতের চোখ এড়ায়নি। তিনি বুঝে গেলেন যে তার হাতে সময় খুব কম, মাত্র কয়েক সেকেন্ড। আর ঠিক তখনই তিনি তার বক্তব্যের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিলেন এবং শেষ আঘাতটা হানার জন্য প্রস্তুত হলেন। আর এভাবেই পাকিস্তানের নিজেরই একটা ভুলের কারণে এই মারাত্মক অভিযোগটা সারা বিশ্বের সামনে উঠে এলো। একটা আলোচনা থামানোর সামান্য চেষ্টা শেষ পর্যন্ত পাকিস্তানের জন্য একটা বিরাট কূটনীতিক অপমানের কারণ হয়ে দাঁড়াল। এই একটা ঘটনা আসলে আমাদের সামনে একটা আরও বড় আর জটিল প্রশ্ন তুলে ধরে, আর সেটা হলো, একটা দেশের সার্বভৌমত্ব বড় নাকি সন্ত্রাস দমন বড়? দেখুন, জাতীয় সার্বভৌমত্ব হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের একটা মূল ভিত্তি। সহজ কথায়, প্রত্যেকটা দেশ
তার নিজের সীমানার মধ্যে যা খুশি করতে পারে এবং অন্য কোনো দেশ তার ভেতরের বিষয়ে নাক গলাতে পারবে না। জাতিসংঘের সেই নাটকীয় মুহূর্তটা আমাদের এই মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সন্ত্রাস দমনের নামে একটা দেশ কি অন্য দেশের সীমানা পেরিয়ে হস্তক্ষেপ করতে পারে? যদি পারে, তাহলে তার সীমাটা ঠিক কোথায় টানা উচিত? এই প্রশ্নের কিন্তু কোনো সহজ উত্তর নেই, আর ঠিক এ কারণেই এটা আজকের আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় বিতর্কের একটা বিষয়।